আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় নির্বাচন নিয়ে আবারও কেন সংশয়। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন রাজনীতি বিশ্লেষক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ২১-এর স্টুডিওতে। আমাদের আজকের বিষয় নির্বাচন নিয়ে আবারও কেন সংশয়। আলোচনায় যাবার আগে আমি কিছু বিষয় উল্লেখ করতে চাই। গতকাল ইসলামী আন্দোলনের মহাসমাবেশ ছিল, সেখানে একটি বিষয় উঠে এসেছে আবার, যে তারা বলছেন স্থানীয় নির্বাচন এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের কথা বলেছেন। তারপরে বিএনপির পক্ষ থেকে একটি প্রতিক্রিয়া জানানো হয়েছে। আজকেও কথা বলেছেন মির্জা আব্বাস, কথা বলেছেন সালাউদ্দিন আহমেদও কথা বলেছেন, দুজনই কথা বলেছেন একেবারে নীতি নির্ধারণী পর্যায় থেকে। আপনি আসলে এই বিষয়ে আমি সায়ন্ত ভাইয়ের কাছ থেকে আমি প্রথমে জানতে চাই, আসলে তারা একটি শঙ্কা প্রকাশ করেছেন যে নির্বাচন বানচাল অথবা নির্বাচন পিছিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে। আপনি কিভাবে দেখেন আসলে নির্বাচন নিয়ে আবারও কেন এই সংশয়ের সৃষ্টি হয়েছে? জি, আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। বাংলাদেশে গণঅভ্যুত্থান পরবর্তী যে সময়টা, এই সময়ের শুরুর দিকে গণঅভ্যুত্থানের পক্ষের সকল শক্তির মধ্যে যে ঐক্যটা ছিল, সে ঐক্যটা আস্তে আস্তে কমতে কমতে একটু দূরত্ব তৈরি হয়েছে এবং কখনো কখনো মনে হয়েছে সেটা বৈরিতার দিকে যাচ্ছে। সেই প্রেক্ষাপটে দ্রুত একটা নির্বাচনের দাবি বিএনপি সহ তাদের সমমনা অনেকের পক্ষ থেকে করা হচ্ছিল এবং সরকার কখনো কখনো বিশেষ কোনো রাজনৈতিক পক্ষের প্রতি কিছুটা পক্ষপাত দুষ্ট এরকম বিভিন্ন আলামত স্পষ্ট হচ্ছিল। তাতে করে বিএনপি এরকম ভাবতে শুরু করেছিল যে সরকার বিশেষ কোনো রাজনৈতিক গোষ্ঠীকে সুবিধা দেবার জন্য নির্বাচন পেছাতে চাইছে, অথবা সরকারের কোনো কোনো উপদেষ্টার এই পাওয়ার এনজয় করার খায়েশটা তাদের পেয়ে বসেছে, তারা আরও দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়, যে কোনো কারণেই হোক নির্বাচনটা দ্রুত করতে চাইছে না। কিন্তু দেশের জন্য নির্বাচন দ্রুত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ২-৩টা কারণে। তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে অর্থনীতি। যদি ইন্টারিম গভর্নমেন্ট থাকে তাহলে দেশি বিদেশি বিনিয়োগ বন্ধ থাকে, বিনিয়োগ না হলে কর্মসংস্থান হয় না, দারিদ্র্য কমে না, মানির টাকার যে ফ্লোটা অর্থনীতির বাজারে সেটা সচল থাকে না খুব একটা, ফলে এইটা একটা। দ্বিতীয় হলো, গত ১৬ বছরে ৩টা জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মেজরিটি মানুষ ভোট দিতে পারেনি। তাদের ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা, তারা নিজেরা জনপ্রতিনিধি নির্বাচন করতে চায়, সেই একটা জন আকাঙ্ক্ষা আছে। তৃতীয় হলো, দেশের আইন শৃঙ্খলা রক্ষা করবার জন্য একটা নির্বাচিত সরকারের যেরকম শক্ত বিভিন্ন উইং থাকে, ইন্টারিম গভর্নমেন্টের সেটা নাই। ফলে রাজনৈতিক শক্তিগুলি যদি তাদের প্রতি ভালো সম্পর্ক রাখে, সহযোগিতা করে, তাহলে ভালো। যদি তারা সহযোগিতা তুলে নেয় তাহলে এই রাজনৈতিক শক্তিগুলো দেশে অনেক রকমের নানান রকমের অশান্তি তৈরি করতে পারে যে কোনো সময়। যেমন মবক্রেসি, মাঝে মাঝেই দেখা যায় এই মব ক্রিয়েট হচ্ছে। সরকার ১৪৪ ধারা জারি করে রাখছে যমুনার সামনে, সেখানে যখন তখন এক এক গ্রুপ ঢুকে পড়ে দাবি আদায়ের জন্য, এবং বিভিন্ন গ্রুপ যেমন ধরো সচিবালয়ের আন্দোলন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এনবিআর নিয়ে আন্দোলন সে সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এইরকম নানান সিমটম চলতে থাকবে। ফলে গণতন্ত্রে উত্তরণ যত তাড়াতাড়ি হবে, নির্বাচন যত তাড়াতাড়ি হবে, তত তাড়াতাড়ি দেশ গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবে, অর্থনীতি সচল করতে পারবে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে। এই আকাঙ্ক্ষা থেকে দ্রুত নির্বাচন চায়। এবং তখন এমন একটা উৎকণ্ঠা তৈরি হলো যে বিএনপি এবং সমমনা দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব তৈরি এই পর্যায়ে গেল যে বিএনপি রাস্তার কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি দেওয়ার কথা ভাবছে, এই পর্যায়ে চলে গেল। তারপর যখন লন্ডনে প্রধান উপদেষ্টা এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের সঙ্গে একটা বৈঠক হলো এবং তারা একটা মোটামুটি সমঝোতায় আসলেন যে ঠিক আছে, বিএনপি ডিসেম্বরের মধ্যে চেয়েছিল সেটা নয়, ফেব্রুয়ারির মধ্যে ঈদের আগে যদি, রোজার আগে যদি হয় সেটা হতে পারে। সেইখানে আবার এনসিপির চাওয়া ছিল বিচার, গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি খুনিদের বিচার, আর একটা হচ্ছে গিয়ে সংস্কার। সেটাকেও কিন্তু ছোট করা হয়নি, বলছে এই দুইটার যথেষ্ট অগ্রগতি সাপেক্ষে নির্বাচন। তাহলে সব পক্ষই মোটামুটি এতে
উইন উইন হয়ে গেল। জামায়াত ইসলাম জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের পরে এপ্রিলের নির্বাচনকে স্বাগত জানালেও তারও একসময় ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছিল রোজার আগে, সুতরাং তাদেরও চাওয়া ডেটের মধ্যে এটা একটা পড়লো। তাহলে সব পক্ষের জন্যই কিন্তু একটা ঐক্যের জায়গা হয়ে গেল ফেব্রুয়ারি। এর পরের যে সংকট তৈরি হতো তখন দেশে একটা স্বস্তি ফিরে আসলো যে যাক, তাহলে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে দূরত্ব, সরকারের জন্য সঙ্গে বিএনপি এবং তার সমমনা দল রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব, এটা অনেকটা গুছে গেল। নির্বাচন ফেব্রুয়ারিতে হয়তো হচ্ছে এবং একটা স্বস্তির বাতাস আসলো, সমঝোতা। কারণ যদি এই শক্তিগুলোর মধ্যে অনৈক্য হয় তার ফায়দা কে নেবে? পতিত ফ্যাসিবাদ, এই প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের লোকজন। এখানে ইন্ডিয়া তার হারানো আধিপত্য পুনরুদ্ধার করার চেষ্টা করবে। সুতরাং কোনোভাবেই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো তাদের নিজেদের মধ্যে অথবা সরকারের সঙ্গে তাদের দূরত্ব সৃষ্টি হতে দেয়া যাবে না। সেই প্রেক্ষাপটে মানুষ যখন একটু আশা নিল, হঠাৎ করে এখন নতুন নতুন এই যে সংস্কারের নামে নানান পক্ষের নানান চাওয়াটায় একটু অনর ভাব দেখা যাচ্ছে। তার মধ্যে কিছু কিছু জায়গায় সমঝোতা হচ্ছে, 70 অনুচ্ছেদ নিয়ে একটা সমঝোতায় চলে আসছে। নারী আসন নিয়ে সমঝোতা না হলেও একদম জোরালো বিরোধী তো এরকম কারো নাই। উচ্চ কক্ষ নিয়ে পিআর হবে, সেই পিআরটা কি আসন প্রাপ্তির পিআর হবে নাকি ভোট প্রাপ্তির পিআর হবে, এটা নিয়ে ভিন্ন মত আসছে। এরকম কিছু বিষয় আছে। বড় একটা ঘটনা ঘটে গেল গতকাল যখন ইসলামী আন্দোলনের যে সমাবেশটা হলো, তাদের মহাসমাবেশে তারা অনেক রাজনৈতিক দলকে ইনভাইট করলো, সেইখানে বিএনপিকে দাওয়াত দিল না। দাওয়াত না দিয়ে এবার তারা বলল যে দলগুলো পিআরের পক্ষে, পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে, আমরা শুধু তাদের দাওয়াত দিয়েছি। অথচ এনসিপি কিন্তু এই 300 আসনে নির্বাচনের ব্যাপারে পিআর পদ্ধতির পক্ষে না, তারা শুধু উচ্চকক্ষে পিআর পদ্ধতি চাচ্ছে। আপনার জামায়াত ইসলাম তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছে, কিন্তু পুরোটাই পিআর পক্ষে বিপক্ষে, এটা নিয়েও তাদের নানান রকমের বক্তব্য আছে, স্পষ্ট অবস্থান না। এই যে বিভাজনটা তৈরি করলো এবং নতুন করে একটা ধারণা তারা সামনে এসে এই দলগুলোকে বিএনপির এমন একটা আবহ তৈরি করলো যে বিএনপির চাওয়া এটা বা তাদের সমমনাদের আর এদের সবার চাওয়া এক, এবং সেখানে বিভিন্ন ধর্মীয় রাজনীতি যারা করে তাদেরকে প্রাধান্য দিয়ে এটাকে সাজানো হলো। ফলে বিএনপির এটা মনে করা স্বাভাবিক যে যেই সব দলগুলো অতীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কখনো পায়নি, ভবিষ্যতে অদূর ভবিষ্যতে পাওয়ার মতো জনসমর্থনও আপাত দৃষ্টিতে নাই, ইলেকশন হলে বোঝা যাবে জনগণ কাকে কত ভোট দেয়, সেই দলগুলো নানান অজুহাতে নানান অপকৌশল ব্যবহার করে নির্বাচন বিলম্বিত করা বা নির্বাচন হতে না দেওয়ার দিকে যাদের আকাঙ্ক্ষা তাদের গুটি হয়ে খেলছে কিনা। কারণ এই ইসলামী আন্দোলন তারা ধর্মভিত্তিক রাজনীতি করে, তারা মানুষ তাদেরকে অনেকে ভালোবাসে সত্য, কিন্তু আওয়ামী লীগ আমলে ফ্যাসিবাদের অধীনে নির্বাচনে তো এরা ভূমিকা পালন করেছে এবং তাদের সঙ্গী হয়েছে অনেক সময়। তখন তো বিভিন্ন দল যখন নির্বাচন বয়কট করেছে, সব নির্বাচন এরা বয়কট করেনি। সুতরাং এদের দিয়ে কেউ খেলছে কিনা এই সংশয় তো বিএনপির নেতাদের মধ্যে বা অন্য অনেকের মধ্যে হতেই পারে। কিন্তু যতই সংশয় থাক, আমার আস্থা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি। তিনি অর্থনীতি বোঝেন, তিনি জানেন দেশ কোন দিকে যাচ্ছে, কত খারাপ দিকে অর্থনীতি যাচ্ছে। তিনি মানুষ নিয়ে কারবার করেন, সামাজিক ব্যবসা করেন, সমাজ বোঝেন এই সমাজ নির্বাচন চায়। তিনি ঝুঁকি বোঝেন যে তার ওই 8 তলা 10 তলা হেঁটে উঠে তখন মাপ পেয়েছে। এইবার যদি এই সরকারের যদি পদত্যাগ করতে বাধ্য হয় অথবা যদি শেষ পর্যন্ত এই অনৈক্যের কারণে নির্বাচন না হয়, দেশে ইমার্জেন্সি আসতে বাধ্য হয়, তাহলে ক্ষমতা যাদের হাতে যাবে তারা ইন্ডিয়ার হারানো আধিপত্য আবার ফিরিয়ে আনবে কিনা, বাংলাদেশে পতিত ফ্যাসিবাদ আওয়ামী লীগ আবার ফিরে আসবে কিনা, ফিরে আসলে তারা কতটা প্রতিহিংসা পরায়ণ হবে, কতটা রিভেঞ্জ হবে। এই এনসিপির নেতারা আজকে যারা আন্দোলন করে নেতৃত্ব দিয়ে গণঅভ্যুত্থানের বিজয় আনতে ভূমিকা রেখেছে, এখন রাজনৈতিক দল করেছে, আওয়ামী লীগ এবং ইন্ডিয়ান আধিপত্য ফিরে আসলে তাদের পরিস্থিতি কী হবে, এই জামায়াত ইসলামের পরিস্থিতি কী হবে, এই বিএনপির নেতারা যারা ইন্ডিয়া প্রশ্নে এবং ফ্যাসিবাদ প্রশ্নে অনড় ভূমিকা রাখছে বা রেখেছে তাদের পজিশন কী হবে। ফলে কারোর জন্যই তো আমি ভালো কিছু দেখি না। ফলে যেহেতু সবার জন্য ঝুঁকি আছে, তাই এই কিছু কিছু জায়গায় শঙ্কা তৈরি হলো, শেষ পর্যন্ত এই ঝুঁকিটা নিজেদের স্বার্থে কেউ নিবে বলে আমার মনে হয় না। জি, শান্ত ভাই আপনার কাছে আবারও আসবো। আমি আলাউদ্দিন মোহাম্মদের কাছে আসতে চাই। তার আগে আমি একটু আজকে বিজয় আব্বাসের একটি বক্তব্য আমি কোট করতে চাই।
পিআর পদ্ধতি কই থেকে আসে প্রশ্ন করে বীরজি আব্বাস বলেন, দেশটাকে সুন্দর করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কিছু করেন না, শুধু আপনার কথা মতোই হতে হবে। স্থানীয় সরকার আগে হতে হবে, আবার পিআর ভোট করতে হবে। কেন ভাই? কই থেকে আবিষ্কার করেন এগুলা? কে দেয় বুদ্ধি আপনাদের? এসব কুপরামর্শ নিয়ে এই দেশ ও জাতিকে ধ্বংস করার জন্য একদল লোক আজ মাঠে নেমেছে। মির্জা আব্বাস বলেন, সবাইকে অনুরোধ জানাবো, আউল ফাউল কথাবার্তা বললেন না কেউ। আপনারা এই সমস্ত কথাবার্তা বলে দেশবাসীকে বিভ্রান্ত করবেন না। আপনি তার এই বক্তব্যকে কিভাবে দেখবেন? এটা কি আসলে বিভ্রান্ত করা হচ্ছে নাকি? ধন্যবাদ, এবং আমার সহবক্তা শান্ত ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। মূলত যে আলোচনাগুলো হচ্ছে নির্বাচন কেন্দ্রিক এবং ভোটের রাজনীতি নিয়ে, তো ভোট নিয়ে আসলে যে আমরা বারবার দেখছি যে বিশেষত এখন তো মানে বিএনপির নাম নিয়ে বলা যায়, বিএনপি শুরু থেকে একটা সংশয় আছে যে নির্বাচনটা কি কোনোভাবে পিছিয়ে দেওয়া যাচ্ছে কিনা, হচ্ছে কিনা, কিংবা এই সরকারকে তাদের মেয়াদ প্রলম্বিত করবে কিনা। তো যেই অধ্যাপক ইউনূসের প্রতি শান্ত ভাই আশ্বস্ত এবং উনি অন্তত এই ঝুঁকিগুলো নেবেন না, তো তিনি কিন্তু আরও 6 মাস আগে থেকেই বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এ বিষয়ে কোনো সংশয় নেই এবং উনি জুনের পরে কোনো ক্রমেই আপনার সরকারে থাকতে চান না। ইভেন লন্ডনে আমরা দেখেছি বিবিসির এক প্রশ্নের জবাবও তিনি বলেছেন যে পরবর্তী কোনো সরকারেও উনি অংশ নেওয়ার ইচ্ছা নেই। তো অধ্যাপক ইউনূসের এই যে একটা অবস্থানের সাথে যদি আমরা নির্বাচন কেন্দ্রিক যেই জটিলতাগুলো বিএনপির কাছ থেকে উত্থাপিত হচ্ছে বারবার, সেটা যদি আমরা একটু মিলিয়ে দেখি, আমরা দেখব যে আসলে বিএনপির পক্ষ থেকে নির্বাচন নিয়ে একটু বেশি অস্থিরতা দেখা যাচ্ছে। বরং নির্বাচনটা একটা সার্টেন বিষয়, নির্বাচন হবে, রাষ্ট্রের প্রধানের কাছ থেকে, সেনা প্রধানের কাছ থেকে এবং দায়িত্বশীল সব মহলের কাছ থেকে এটা আশ্বস্ত করা হচ্ছে, একবার নয় বারবার। পাশাপাশি এনসিপির কথা যদি বলেন, এনসিপি শুরু থেকে এখন পর্যন্ত আমরা বারবার বলে আসছি যে নির্বাচন নিয়ে আমরা খুব বেশি কনসার্ন না। আমরা কনসার্ন হলো গণ অভ্যুত্থানটার মাধ্যমে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যেভাবে ভেঙে পড়েছিল সেগুলো এই সময়ের ভিতরে আপনার পুনরুদ্ধার করা, পুনর্গঠন করা এবং ভবিষ্যতে যাতে এখানে ফেসিবাদ আবার নতুন করে দানা বাঁধতে না পারে, নতুন কোনো গণতান্ত্রিকভাবে নির্বাচিত শাসকও যাতে আপনার ফেসিবাদী অথবা স্বৈরতান্ত্রিক না হয়ে উঠতে পারে, সে ধরনের ব্যবস্থাকে চিরতরে এখান থেকে বিলোপ করে দেওয়া। এটার জন্য কি লাগবে আমরা বারবার দেখছি যে এটার জন্য দেখেন, এখানে আমরা দেখেছি যে কখনোই ক্ষমতা দখল বলা হয়, মিলিটারি ওয়েতে ক্ষমতা দখল, সেটার একটা ধরন আছে। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত স্বৈরতান্ত্রিক যেই আপনার ব্যবস্থা অথবা আমরা যেই যারা স্বৈরাচার হতে চেয়েছে, এটা কিন্তু নির্বাচিত হয়ে তারপর ক্ষমতার হস্তান্তর করতে অনীহার মাধ্যমে এটা ঘটেছে। এটা আপনি যদি 1/11-এর সময় দেখেন, তারও আগে দেখেন 1996 আপনার 1/11, তারপর আমরা দেখেছি এই যে 2014 সালের যে নির্বাচন, এই সবগুলোর কিন্তু একটাই জায়গা যে নির্বাচিতভাবে ক্ষমতা গ্রহণ করা হলো, কিন্তু পরবর্তীতে যখন আপনার ক্ষমতার হাত বদল হবে অথবা একটা ফেয়ার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ট্রান্সফার করা হবে, সেই জায়গাটা দেখলাম যে আসলে রাষ্ট্রপ্রধান অথবা তখনকার যারাই থাকে, এখন যেভাবে আপনার অধ্যাপক ইউনূসকে বলা হচ্ছে যে উনি ঠিক আছেন, কিন্তু ওনার চারপাশে কিছু মানুষ আছেন যারা আসলে নির্বাচনটা পিছিয়ে দিতে চান কিংবা তারা ষড়যন্ত্রের সাথে যুক্ত। এটা কিন্তু আপনার প্রতিটা সরকারের সময় এই জিনিসটাই হয়। হয়তোবা আপনার ইভেন আপনি আওয়ামী লীগের কাছে এমনও বয়ান পাবেন যে 18 সালের নির্বাচনে শেখ হাসিনা এত আসন চায় নাই, হ্যাঁ, কিন্তু যে লোকাল যারা নেতৃবৃন্দ আছে, প্রশাসন আছে, তারা একেবারে আপনার ল্যান্ডস্লাইড ভিক্টরিতে তাকে নিয়ে গিয়েছে একদম বিতর্কিতভাবে। তো এখনও কিন্তু এই একটা পারসেপশন আছে। পরবর্তীতে যেই আপনার ব্যবস্থাটা আসবে, আমরা আসলে ঐকমত্য কমিশনের যেই তর্কগুলো অথবা বিতর্কগুলো দেখছি, সেক্ষেত্রে দেখছি যে ইভেন ঐকমত্য কমিশন এবং অধ্যাপক ইউনূস জনগণের কাছে আহ্বান জানাচ্ছে যে আপনারা রাজনীতিবিদদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে নেবেন, তারা যাতে ভবিষ্যতে আপনাদের যে নাগরিক অধিকার এবং যেই রাষ্ট্রের সংহতি এবং বিদ্যমান যে আপনার ভ্যালুজ আছে সেগুলোর প্রতি আপনার কমিটেড থাকেন। এখন দেখেন, রাজনীতিবিদরা তো বারবার প্রতিশ্রুতি দিয়ে জনগণের কাছে যায়, জনগণের কাছ থেকে প্রতিশ্রুতির বিনিময়ে তাদের ম্যান্ডেট নিয়ে এসে ক্ষমতা গ্রহণ করে। এখন এটা এমন কি ঘটে গেল আপনি গণঅভ্যুত্থানের পরে যে আবারও প্রতিশ্রুতির উপরে মানুষ বিশ্বাস করে রাজনীতিবিদদের হাতে সব ক্ষমতা দিয়ে দিবে? আপনি একটা বিষয় দেখেন, নির্বাচন আমরা তো স্বাভাবিকভাবে শান্ত ভাইরা নির্বাচন যেভাবে চাই, আমরাও নির্বাচন ওইভাবে চাই, কিন্তু মাঝখানের যেই আপনার নির্বাচনের আগের যে কাজগুলো, এই কাজগুলো হলো কিনা? ঐকমত্য কমিশন আপনার সংবিধান সংস্কারের প্রশ্নে বলে তারা অপশন দিয়েছিল,
যে এটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংস্কার হতে পারে, গণভোটের মাধ্যমে হতে পারে, অধ্যাদেশের মাধ্যমে হতে পারে, অথবা সর্বশেষ যে অপশনটা হলো যে এরপরের যে সংসদ, সেই সংসদে এটা রেটিফাই হতে পারে। এখন দেখেন আপনার যে কেন গণপরিষদ হলো না, ইভেন যে দ্বিতীয় যে অপশন গণভোট কেন হবে না, সংবিধানের প্রশ্ন, আমি অধ্যাপক ইউনূসের মেয়াদ বাড়ানো কিংবা তার বৈধতার প্রশ্নে না, কিংবা তারপর অধ্যাদেশের মাধ্যমে কেন হবে না, এটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে। আমরা যদি সেটা না বলি, দেখেন আমরা 111-এর সময় যেই গভর্নমেন্টকে, মঈন ফখরুদ্দিনের গভর্নমেন্টকে যেই দায়ে অভিযুক্ত করি যে তারা পরবর্তীতে তাদের বৈধতা কে দিবে, এই ইনডেমনিটির জন্য তারা একটা একপেশে নির্বাচন করেছে। খুব শ্রদ্ধার সাথে স্মরণ করছি এখানে, আমরা তখনকার যে ছিলেন যে বিরোধী দলীয় নেত্রী অথবা বেগম খালেদা জিয়া, উনি কিন্তু বলে দিয়েছেন যে উনি আসলে এটাকে আপনার বিচার করবেন। আলাউদ্দিন, আসলে আমরা জানতে চাচ্ছিলাম পিআর পদ্ধতিটা বিষয় নিয়ে। আসলে পিআর পদ্ধতির ব্যাপারে গতকালকে খুব স্ট্রং অবস্থান নিয়েছেন, আপনারাও ছিলেন সেই জায়গায়। এই বিষয়টি জানতে চাচ্ছি যে পিআর পদ্ধতিতে নির্বাচন আসলে কিভাবে হবে, বা এটা সুবিধা কি বা অসুবিধাই বা কি? আমি সাধারণ মানুষের পিআরে আসতেছি, পিআরে আসার আগে আমি জাস্ট যেই বিষয়টা না বললেই নয়, ধরেন আমরা দেখেছি তখন শেখ হাসিনা খুব ভাবে তখন আপনার 111-এ গভর্নমেন্টকে দিয়েছে, তারা আসলে ইনডেমনিটি দিবে। সেটার ভিত্তিতে এটা কিন্তু আমরা প্রণব মুখার্জির যে মেমোয়ার, সেখানে আমরা এটা দেখি যে তারা এখানে স্পষ্ট ভূমিকা রেখেছে এবং পরবর্তীতে নির্বাচনে কিভাবে আওয়ামী লীগকে জিতিয়ে আনা যায় সেই ইঞ্জিনিয়ারিংটা তখন করেছে। তারপর নির্বাচন হয়েছে, ভোট দিয়েছে, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু এই কনসার্ন তো গভর্নমেন্টের মধ্যে ছিল। এখন আপনি এই যে ইন্টারিম গভর্নমেন্ট, তাদেরকে আপনি আর একটা ঝুঁকির মধ্যে ফেলে দিলেন যে না, পরবর্তী সংসদে এসে এই সংবিধান কিংবা যে পুরো সংস্কার প্রক্রিয়াটাকে সেখানে পাশ করাতে হবে, পাশাপাশি এই গভর্নমেন্টের যে বৈধতা, এই বৈধতা নিরূপণ করবে কে? নিরূপিত হবে পরবর্তী সংসদে। তো এখন এই ধরনের একটা অবস্থায় আমরা তো দেখি যে খুবই ভালনারেবল অবস্থা অন্তর্বর্তীকালীন সরকার এবং গণঅভ্যুত্থানের কারী যে শক্তি আছে, যারা আপনার এখন মাঠে ময়দানে বিরাজ করছে, যেটা ভাইও বললেন যে খুব ঝুঁকির মধ্যে আছে। পিআর পদ্ধতিতে আপনি এতদিন পরে এত বড় সমাবেশ কেন হলো, যদি প্রেক্ষাপটটা চিন্তা করেন, আমরা দেখেছি যে মৌলিক সংস্কারের যেই জায়গাটা, যেই আপনার বিশেষ করে মৌলিক সংস্কারের যেই একটা বড় ভিত্তি তো সংবিধান, তারপর প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, জাতীয় যে সাংবিধানিক যেই পদগুলো আছে সেগুলো নিয়োগ প্রক্রিয়া, সেক্ষেত্রে এনসিপি কিন্তু অবস্থান নিয়েছে শুরু থেকে যে আমরা নিম্ন কক্ষে যে বিদ্যমান যে সরাসরি ভোটের বিধান, সেটার মাধ্যমে আমরা নিম্ন কক্ষের প্রতিনিধি নির্বাচন চাই, উচ্চ কক্ষে আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চাই। এখানে আবার সায়ন্তভাবে একটা কথা বলল যে এখানে কি ভোট প্রাপ্তির মাধ্যমে না আসন প্রাপ্তির মাধ্যমে, এটা আমি প্রথমবারের মতো শুনলাম যে সংখ্যানুপাতিক নির্বাচনে তো আসন প্রাপ্তি বলে আসলে কিছু নাই, ভোট যা দিবে সেই সংখ্যার অনুপাতেই এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা হবে। তো এই জায়গায় আমরা দেখেছি যে এনসিপি যেখানে স্ট্রং অবস্থান নিল, কিন্তু উচ্চকক্ষের ক্ষেত্রে আমরা বলছি উচ্চকক্ষে যদি নিম্নকক্ষের আসন ভিত্তিতে উচ্চকক্ষের রিপ্রেজেন্টেশনটা হয়, তাহলে উচ্চকক্ষটা তো দরকার নাই আসলে। নিম্নকক্ষে যদি কেউ 200 আসন পায়, উচ্চকক্ষে সে এখানে আপনার 3/2 আসন নিয়ে নেবে, এটা আরেকটা নারী যে সংরক্ষিত নারীর যে আপনার আসন বিন্যাস আছে, উচ্চকক্ষের আসন বিন্যাসটা সেভাবে হবে। এটা কিন্তু বিএনপির যে 31 দফা সেটারও পরিপন্থী। বিএনপি 31 দফায় স্পষ্টভাবে উল্লেখ করেছেন তারা রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ যোগ্য ব্যক্তিবর্গ যারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার আপনার কোনো সুযোগ থাকে না, তাদেরকে রাষ্ট্র পরিচালনা অন্তর্ভুক্ত করতে চায়। সেই প্রেক্ষিতে তারা উচ্চকক্ষের বিধান আনতে চায়। এখন আপনারা যদি এভাবে চিন্তা করেন যে না, নিম্নকক্ষে যাদের আসন যত, উচ্চকক্ষে সেইভাবে আপনার নির্বাচিত হয়ে আসবে অথবা সিলেকশন করে আপনি নিয়ে আসবেন, তাহলে তো উচ্চকক্ষটা আপনার কার্যত কোনো ফল বয়ে আনবে না। উচ্চকক্ষটা আমরা চেয়েছি কোন জায়গায়, যে রাষ্ট্রের যে মৌলিক পরিবর্তন, সংবিধান পরিবর্তনের মতো, তারপর আমরা যখন দেখছি কেয়ারটেকার গভর্নমেন্ট কিংবা এই ধরনের যতগুলো আপনার যেটা সামাজিক চুক্তিটাকে টাচ করে, সার্বভৌমত্বের ক্ষেত্রে, জাতীয় ঐক্যের ক্ষেত্রে, বিদেশের সাথে চুক্তির ক্ষেত্রে, সেই জায়গাতে আপনার উচ্চকক্ষ ভূমিকা পালন করবে। যদি সেই ভূমিকা পালন নাই করতে পারে, তাহলে তো আপনার উচ্চকক্ষ দরকার নেই। তখন উচ্চকক্ষের জায়গায় বিএনপির সাথে অন্যান্য দলগুলোর যদি ঐক্যমত্য হয়ে যেত যে উচ্চকক্ষে অন্তত পিয়ার হয়ে যাবে, তখন হয়তো বা গতকালের যে আপনার একটা বড় আপনার সমাবেশ দেখেছেন যে সবাই যারা আপনার নিম্নকক্ষেও পিয়ার চায়, তারা সবাই একমত হয়ে গিয়েছে। আমার কাছে মনে হয় যে এটা খুব সংশয়ের কিছু নেই, বরং এটা উচ্চকক্ষে যাতে অন্তত পিয়ার হয় সেটার জন্য একটা প্রোগ্রেসিভ আপনার চাপ ছিল গতকালের যে সমাবেশ। আর মির্জা আব্বাস সাহেব যেটা বললেন, এটা রাজনৈতিকভাবে যারা যেই পর্যায়ে নেতৃত্ব যেভাবে বিষয়টাকে অনুধাবন করেন সেটা বলতে পারেন, সে স্বাধীনতা আছে। কিন্তু আমার যেটা মনে হয় যে এখানে আমরা অনেকগুলো জায়গায় ঐক্যমত্য কমিশন দলগুলোর মধ্যে ঐক্যমত্য নিয়ে আসতে পেরেছে
এখন বেসিক কিছু জায়গায় আমরা দেখেছি ব্যবধান আছে। ইভেন আমরা লাস্ট যেটা দেখেছি প্রধানমন্ত্রীর যে টার্মের জায়গায় আমরা সময় মেয়াদে বিএনপিও একমত হয়েছে কিছু কন্ডিশন দিয়ে। এই জায়গায় যদি সত্যিকার অর্থেই যে অর্থনীতির ব্যাপারটা যদি একটু টাচ করি, আজকে দেখেন যে বাংলাদেশের যে বৈদেশিক বাণিজ্য হুমকির মুখে, গত 2 মাস ধরে এনবিআর এর কর্মকর্তারা মূলত তাদের ডেস্কে নাই, তারা তাদের কাজ করছেন না। এটার মাধ্যমে যেটা হয়েছে, গত বছরের যে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা সেটাও যেরকম অর্জিত হচ্ছে না। আগামী এই যে নতুন অর্থবছর শুরু হচ্ছে, তারা কিন্তু এটা ক্লোজিং টাইম, এই ক্লোজিং টাইমে কিন্তু তাদের আপনার রাত দিন কাজ করার কথা। আমরা তাদেরকে কিন্তু আজকে গভর্নমেন্ট একটা আলটিমেটাম দিয়ে তাদেরকে বসানোর চেষ্টা করছে। যদি আপনার বিএনপির মতো একটি বড় দল সত্যিকার অর্থে সংস্কারের প্রশ্নে অবস্থান নিত এবং পরবর্তীতে বাংলাদেশে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম ট্যাক্স জিডিপি রেশিও, মানে আমরা আমাদের যে জিডিপির যে আকার, সেই আকার অনুপাতে সবচেয়ে কম ট্যাক্স আহরণ করতে পারি। বিএনপি তাদের যেই 1.5 কোটি মানুষের কর্মসংস্থান করবে, তারা যেখানে আপনার কৃষকদের কার্ড দিবে, গৃহকর্ত্রীদের কার্ড দিবে, এই যে প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য যে পরিমাণ অর্থ লাগবে, এই অর্থটা আদায় কিন্তু এনবিআর এর মাধ্যমেই হবে। রাজস্ব আদায়ের যেই প্রক্রিয়া, এই সরকারের একটা সুযোগ আছে। এই সরকার যেহেতু রাজনৈতিক সরকার না, এই সরকার ইচ্ছা করলে জোর জবরদস্তি বড় সংস্কার করে দিয়ে যেতে পারে। সেই সংস্কারে যদি বিএনপি একমত হতো, সরকারকে যদি কার্যকরভাবে সাপোর্ট দিত, তাহলে কিন্তু আজকে 2 মাস ধরে আপনার এনবিআর অকার্যকর অবস্থা থাকে না, যেটা বিএনপির ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতা আসার পর যদি জনগণের ভোটে তারা নির্বাচিত হয়ে আসেন, তাদের পথ কিন্তু সুগম হতো। তো আমরা যেটা প্রত্যাশা করি, নির্বাচন কেন্দ্রিক ঐক্যমত তো অবশ্যই গুরুত্বপূর্ণ, পাশাপাশি এই যে সময়টা 10 মাস যদি লস হয়, কিংবা পরের 6 মাসে যদি এই জাতির জন্য এটা একটা লস্ট অপরচুনিটি হিসেবে বিবেচিত হয়, সেটার জন্য শুধুমাত্র অধ্যাপক ইউনূস একাই দায়ী থাকবেন না, সেটার জন্য বিএনপিকেও দায় নিতে হবে। জি, এই পর্যায়ে আসলে আমাকে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো আলোচনায়, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন রাজনীতি বিশ্লেষক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। আমি সায়ন্ত ভাই কাছে আসতে চাই আরেকটি বিষয় নিয়ে, ঐক্যমতের বিষয় নিয়ে কথা হচ্ছিল। আজকে বক্তব্য দিয়েছেন, আমি সেই বক্তব্যটা কিছু অংশ আমি পড়তে চাই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেছেন, আমরা স্বপ্ন দেখেছিলাম আবু সাইদের শাহাদত বার্ষিকীতে সবাই মিলে জুলাই সনদে স্বাক্ষর করব, কিন্তু বাস্তবে সেটা কতটা সম্ভব হবে তা নির্ভর করছে রাজনৈতিক দলের উপর। আমরা খানিকটা শঙ্কিত যে সেই জায়গায় আমরা যাব না। তিনিও এক ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন, এক ধরনের না, সরাসরি বলেছেন যে শঙ্কা আসলে এই সময়ের মধ্যে জুলাই সনদ স্বাক্ষর করা সম্ভব হবে না। এই সব জায়গায় আসলে শঙ্কা কেন, বা পিছিয়ে যাচ্ছে কেন সময়গুলো? হবে না কেন, কথা তো ওইটাই হলো না কেন, যে সব রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হবে সেটাই সনদ, যেগুলোতে সেটাই সংস্কারের সিদ্ধান্ত, সেটাই ঘোষণা। যেখানে একমত হবে না সেই জায়গাগুলো যে যার যার ঝুড়িতে রাখুক। নির্বাচন যখন হবে, প্রত্যেক দলের নির্বাচনী প্রতিশ্রুতি থাকবে, সেই ম্যানিফেস্টো আকারে তাদের প্রচারণায় সেটা ব্যবহার করবে। আজ আমরা এইটা জনগণের কল্যাণে করতে চেয়েছিলাম, ওরা এটি চায়নি। জনগণ যদি মনে করে এদের ন্যায্যতা আছে, তাহলে তাদের পক্ষে রায় দিবে। এইটা বরং এইখানে যেই ইয়েটা হচ্ছে, বিভ্রান্তিটা তৈরি করা হয়, দেখেন আলাউদ্দিন মাহমুদ ও যে কথাগুলো বলল, সেইখানেও দেখেন তার উদাহরণগুলো খুবই ভুলভাবে প্রয়োগ করেছে। এই সরকারের অধীনে বিএনপি ক্ষমতায় আসবে বলে, বা এই সরকার তারা ইনডেমনিটি নেওয়ার জন্য যাদের ক্ষমতায় আসার সম্ভাবনা আছে তাদের সঙ্গে 2008-এর মতো নেগোসিয়েশনে গিয়ে একটা পাতানো নির্বাচন হতে পারে, এরকম একটা আশঙ্কা ব্যক্ত করেছে। এটা দ্বারা এই সরকারকেও খাটো করলো, গণ অভ্যুত্থানকেও সে খাটো করলো। 2006 সালে যে আন্দোলনে বিএনপি জামায়াতের সরকার ছিল, তারা বিএনপি জামায়াতের সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আওয়ামী লীগের প্রোডাক্ট ছিল হইল গিয়া 111-এর সরকার। সে আওয়ামী লীগের আন্দোলনের ফসল যে 111-এর সরকার, তারা তো ইন্ডিয়ার পরামর্শে ওই পজিশনে এসছে, ওই সরকার গঠন হয়েছে আওয়ামী লীগের সঙ্গে মিলে ওই নির্বাচন করবার জন্য।
পরাজিত যাদেরকে হটিয়েছে ইন্ডিয়ার পরামর্শে বা তাদের পেট্রোনাইজেশনে আওয়ামী লীগ এবং তারা মিলে, আর সেই পরাজিত বিএনপিকে বা জামায়াতকে বিজয়ী করে ক্ষমতায় আনবার জন্য তো ওই লগি বৈঠার তাণ্ডব হয়নি। সুতরাং 2008-এর যে বিশেষ সরকার আর্মি ব্যাক যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট আওয়ামী লীগকে জিতিয়েছে। সেই ইকুয়েশনে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির সমর্থিত সরকার গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির সঙ্গে এনসিপি হোক, জামায়াত ইসলামী হোক বা অন্য কারোর সঙ্গে হোক, তাদের সঙ্গে বেইমানি করবে, এই আশঙ্কাটা অত্যন্ত অন্যায্য আশঙ্কা। 1। 2 হলো প্রশাসন যারা জিতে তাদের প্রতি, যারা বড় দল তাদের প্রতি ইনক্লাইন থাকে বা সাজানো গোছানো থাকে, এই আশঙ্কাটা, সেটা নিয়ে তুলনা দিতে গিয়ে 2018 সালের তুলনা দিয়েছে, কিন্তু তুলনাটা 2018-র সঙ্গে হবে না। 2018 কোনোভাবে তুলনাযোগ্য না কেন, 2018 হলো আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে তাদের অধীনে, তাদের পালিত প্রশাসনের, অনুগত প্রশাসনের অধীনে নির্বাচন করেছে 2018। সেখানে বিএনপি বা অন্যান্য বা যাই থাকুক বা শেখ হাসিনার ইচ্ছা থাকুক যে কিছু আসন বেশি দিব, নিয়ে গেছে, কারণ ওই গোটা প্রশাসন, গোটা রাষ্ট্র ব্যবস্থা সব কিছু তাদের দখলে। বরং তুলনা দিতে চাইলে আপনি তুলনা দিবেন 1991 নির্বাচনের সঙ্গে, যেখানে 9 বছর ধরে স্বৈরাচারী এরশাদ স্বৈরাচারী কায়দার দেশ চালিয়ে গোটা প্রশাসনকে তার মতো সাজিয়েছিল। 9 বছর পরে এসে তখন আপনার আগের সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলের ওই 3.5 বছরের কয়জন আছে? তার আগের যেটা, সেটাও তো সেই শেখ হাসিনার আমলের প্রশাসনের, সেটারই বা কয়জন আছে? মেজরিটি প্রশাসন তো এরশাদের গোছানো ছিল। 91 নির্বাচনে কি তারা এরশাদের পতন রোধ করতে পেরেছে? নির্বাচনে তারা যে একেবারে খারাপ করলো, বিএনপি বিজয়ী হলো, জামায়াত ভালো আসন পেল, আওয়ামী লীগ ভালো আসন পেল, এটা তারা রুখতে পেরেছে? ওই প্রশাসন এরশাদের দলকে কি বেশি আসন দিতে পেরেছে কোনো করে? দেখেন আপনি 91-তে ক্ষমতা আসে, 91 থেকে 96 পর্যন্ত বিএনপি রাষ্ট্র পরিচালনা করলো। বিএনপি একতরফাভাবে একটা নির্বাচন করলো 96 ফেব্রুয়ারিতে। তারপরে সে মানে একটা তত্ত্বাবধায়ক সরকার হলো। মাত্র 3 মাস পরে সেই তত্ত্বাবধায়ক সরকার ওই প্রশাসন দিয়ে নির্বাচন করেছে। সেই নির্বাচনে কি বিএনপি পরাজিত হয়নি? আওয়ামী লীগকে 21 বছর পরে রাষ্ট্র ক্ষমতায় আসেনি? আওয়ামী লীগ 5 বছর থেকে আবার তাদের মতো গডফাদার তন্ত্র কায়েম করেছে, হিউজ টাকার মালিক হয়েছে, দুর্নীতি করেছে, সব করেছে, প্রশাসনকে নিজের মতো গুছিয়েছে। 2001 সালের নির্বাচনে সেই আওয়ামী লীগের কি সাংঘাতিক রকম লজ্জাজনক পরাজয় হয়নি? সেখানে কি ব্রুট মেজরিটি বিএনপি পায়নি? জামায়াত ইসলাম সেখানে 18টা আসন পায়নি এবং সেই জামাত বিএনপি মিলে সরকার গঠন করেনি? ওই আওয়ামী লীগের 5 বছরের সাজানো প্রশাসন, তাদের গডফাদার তন্ত্র, তাদের এত টাকার মালিক হওয়া, কোনো কিছু আওয়ামী লীগের পরাজয়কে ঠেকাতে পেরেছে? কোন উপাদানটা এখানে কাজ করেছে? উপাদানটা কাজ করেছে যারা সরকারে থাকে, সরকারের চালিকা শক্তি যারা উপদেষ্টা, তাদের মোটিভ কি? তারা যদি সিগন্যাল দেয় যে আমি যে কোনো উপায়ে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন চাই, তাহলে প্রশাসন সেটাই করে। তার উদাহরণ হচ্ছে 1991 সালের নির্বাচন, 96 সালের জুনের নির্বাচন, 2001 সালের নির্বাচন। যদি নির্দলীয় কোনো অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নামেই ডাকেন, তত্ত্বাবধায়ক ডাকেন আর যাই ডাকেন, তাদের অধীনে নির্বাচন হয় এবং সেই সরকারের পরিচালক যে উপদেষ্টারা থাকেন, তাদের যদি সদিচ্ছা থাকে একটা গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন যে কোনো উপায়ে আমরা করে দেখাবো, নির্বাচন কমিশনের প্রতি যদি ইনস্ট্রাকশনটা ওই রকম থাকে, তাহলে বাংলাদেশে যে ভালো নির্বাচন হয় সেটার উদাহরণ হচ্ছে এই 91, 96 জুন এবং 2001-এর নির্বাচন। সেই দিকে না গিয়ে মানুষকে বিভ্রান্ত করবার জন্য, ওরা নির্বাচনকে দীর্ঘায়িত করবার জন্য সেই সংস্কারের নামে নানান নতুন নতুন ইস্যু তুলে জটিলতা বাড়ানোর জন্য উদাহরণ হিসেবে টেনে আনে 2008, উদাহরণ হিসেবে টেনে আনে 2018। 2018 একটা ফ্যাসিবাদের অধীনে নির্বাচন, সেটা কোন বিচারে এই আমলের এই সরকারের অধীনে নির্বাচনের সঙ্গে তুলনাযোগ্য হতে পারে? 2018 এই যে তার 2008 সালের যে নির্বাচন, আওয়ামী লীগের আন্দোলনের ফসল বলে শেখ হাসিনা সাজুগুজু করে শপথ অনুষ্ঠানে চলে গিয়েছিল এবং যে বলছিল এটা আমাদের আন্দোলনের ফসল। লগি বৈঠার তাণ্ডব চালিয়ে জামাতের নেতা কর্মীদেরকে সাপের মতো
পিটিয়ে মেরেছিল, বিএনপির নেতাকর্মীদেরকে পিটিয়েছে এবং এক পর্যায়ে আর্মি ক্ষমতা দখল করলো। সেই আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার যোগসাজশে যারা ক্ষমতা আসলো তাদের নির্বাচনের সঙ্গে আপনি এই সরকারকে তুলনা করবেন, তাহলে গণঅভ্যুত্থানের পর আপনারা কেন এই সরকারকে না চিনে না বুঝে ক্ষমতায় বসিয়েছিলেন? এই সরকারের প্রধান তো আপনাদেরকে অনেক সম্মানের চোখে দেখে এবং মঞ্চে হাত ধরে টেনে তুলে বলেন যে আমাদের মাস্টার মাইন্ড। জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন যে আমাদের এই প্রাথমিক নিয়োগদাতা এই ছাত্ররা। কি হলো মধুচন্দ্রিমা এত সহজে ভেঙে গেল? আপনারা তো এই সরকারের আমলে গিয়ে আপনারা তো 144 ধারা ভেঙে দাবি নিয়ে সেখানে ঢুকে পড়েন। সেখানে তো একটা লাঠি পড়েনি, সেই গরমের মধ্যে তো ঠান্ডা পানির পরশ পড়েছে, আপনার দাবিও তো মেনেছে। আর আজকে এনবি একটা কথা বলে শেষ করি, এনবিআর নিয়ে বলতেছে যে বিএনপি চায় না। সরকারের সঙ্গে একটা সংস্কার নিয়ে সরকারি একটা সংস্থার দ্বন্দ্ব হচ্ছে, আলোচনার মাধ্যমে হোক যেভাবে হোক সরকার নিরসন করবে, সেখানে রাজনৈতিক শক্তি অযাচিতভাবে ইনভলভ হবে কেন? সরকার কি চেয়েছে আমাদের সহযোগিতা করেন? আর যদি রাজনৈতিক শক্তি ইনভলভ হয় এবং সেখানে যদি কোনো অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন তৈরি হয়, তার দায়টা কী নেবে? যদি রাজনৈতিক দল ইনভলভ হয়ে সমাধানই করতে পারে, তাহলে এনসিপি তো সচিবালয়ে আনসারদের সেটা নস্যাৎ করেছিল। এনসিপি তো তারা 144 ধারা ভেঙে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের জন্য প্রোগ্রাম করে সেখানেও সফলতা দেখিয়েছে। এনসিপি কেন তাহলে এনবিআর এর এখানে যাচ্ছে কিনা কেন? তারা কি নারী কেলেঙ্কারি দরবেশ বাবা হয়ে তারা নিজেরা শত গাড়ির বহর নিয়ে গিয়ে জনসম্পৃক্ততা হারিয়ে যে মায়া ছিল, ভালোবাসা ছিল, সেটা হারিয়ে কি তারা এখন সংকুচিত হয়ে পড়েছেন? নাকি সরকারের সঙ্গে তাদের যে সখ্য ছিল সেটা দূর হয়ে গেছে, হ্যাঁ তাদের যে আন্ডারস্ট্যান্ডিং ছিল দূর হয়ে গেছে, তারা যাচ্ছেন না? তারা যাচ্ছেন না কেন? আমি মনে করি তাদেরও যাওয়া উচিত না। এখানে এনসিপি কেন যাবে, জামাত কেন যাবে, বিএনপি কেন যাবে? সরকার সরকারি সংস্থার সঙ্গে নেগোশিয়েট করবে। এটা কোনো দায়িত্বশীল নেতার কোনো কথা হতে পারে না যে বিএনপি ওখানে সহযোগিতা করছে না কেন। জি, আমি আলাউদ্দিনের কাছে আসতে চাই। শান্ত ভাই বেশ কিছু প্রশ্ন তুলেছেন, সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনার কাছে আছে। আমি আরেকটি বিষয়ে উল্লেখ করতে চাই। আজকে আপনাদের দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ছিল জুলাই ঘোষণাপত্র নিয়ে, সেখানে আপনারা বলছেন সরকার ব্যর্থ হয়েছে পুরোপুরিভাবে এবং এই জন্যই আপনারা নিজেরাই জুলাই ঘোষণাপত্র ঘোষণা দিবেন আর কি। এই বিষয়টাই আপনাদের যদি একটু আমাদেরকে বলেন, সরকার ব্যর্থ হয়েছে তাই আপনারা। আপনার প্রশ্নের আগে কি একটু শান্ত জি ভাই? জি অবশ্যই। হ্যাঁ, বিষয়টা হলো যে শেষের পয়েন্টটা দিয়ে বলি যে আমরা এনবিআর এর সংস্কারের মাধ্যমে অর্থনীতির চাকা সামহাও স্লথ হয়ে গিয়েছে। ভাই যেহেতু এখানে বললেন যে অর্থনীতি সবচেয়ে খারাপ অবস্থায় আছে, তো আমি জাস্ট এটা একটু আলোকপাত করলাম যে যদি সংস্কার প্রশ্নে সরকারের সাথে বিএনপির এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার্স ঐক্যমত থাকতো, তাহলে এনবিআরের মতো কিংবা আরও যারা গভর্নমেন্টের বিভিন্ন মানে বডিতে আমলাতন্ত্রে আছেন, তারা হয়তো এই সাহসটা পেত না গভর্নমেন্টকে আপনার ভায়োলেট করার, চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার গভর্নমেন্টকে। তো আমি অবশ্যই এটা নির্দেশ করি না যে বিএনপি সেখানে যাবে কিংবা এনসিপি নেতারা যাবে, সেটা না। আমি করছিলাম যে ইকোনমির অবস্থা তো বিভিন্ন কারণে খারাপ হচ্ছে। না, সহযোগিতাটা আমি তো বললাম, সহযোগিতাটা হলো রাজনৈতিক শক্তি এখানে কি সহযোগিতা করবে? বা সচিবালয়? না, এটা আমি লিটারালি যে সহযোগিতা আমি তো স্পষ্টভাবে বললাম, সরকারের সাথে সংস্কার প্রশ্নে বিএনপির যেই মতবিরোধ এবং তাদের সাথে যে গণঅভ্যুত্থানকারী অন্যান্য শক্তির মাঝে যেই মতবিরোধের ফলে যে একটা স্পেস তৈরি হয়েছে, সেই যে একটা স্পেসের সুযোগে কিন্তু এখানে বিভিন্ন পক্ষ প্রতিনিয়ত এসে আপনার গভর্নমেন্টকে সাবোটেজ করছে। এইটাই বলার চেষ্টা করেছিলাম। ডেফিনেটলি সেটা আমরা এখানে যাওয়া কিংবা আপনারা যাওয়ার ইস্যু না। ইস্যুটা হলো যে গভর্নমেন্ট এখানে স্ট্রং না। কেন স্ট্রং না, এটা খুব গুরুত্বপূর্ণ যে এখানে যারা পলিটিক্যাল স্টেক হোল্ডার্স আছেন তারা গভর্নমেন্টকে ওই অর্থে কার্যকরভাবে সহযোগিতা করছেন। এনসিপি করছে, এনসিপি ব্যাপারটা আসলে এটা গুরুত্বপূর্ণ না এখানে, কারণ এনসিপি আমরা আসলে যেই অর্থে এই সময়টাকে আমরা দেখছি, এই সময়টা আসলে শুধুমাত্র নির্বাচন কিংবা একটা নির্বাচনের মাধ্যমে আপনার রিজিম চেঞ্জ হয়ে যাবে সেটাই আমরা দেখছি না। আমরা দেখছি যে এটা একটা ঐতিহাসিক সুযোগ হিসেবে দেখছি। সেই সুযোগটা আমরা যতটুকু সম্ভব কাজে লাগাতে পারি সেই কাজে লাগানোর পথে আমরা হাঁটছি। তো সেক্ষেত্রে আর্টের সাথে যে আমরা 24শে গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের কখনোই তুলনা হয় না, কিন্তু এই সরকার যেই পথে হাঁটছে সেই হাঁটার যে প্রক্রিয়া, এটাকে দেখে শঙ্কিত হচ্ছি। এই সরকার তো 111-এর পরের যে গভর্নমেন্ট যে সংসদের উপর তাকিয়েছিল যে সংসদ আমাকে বৈধতা দিবে, তো ইউনূসের গভর্নমেন্টকে ইভেন স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেবই কিন্তু বললেন যে গভর্নমেন্টের বৈধতা কিন্তু সংসদ থেকে আসবে। সো এখন থেকে গভর্নমেন্টকে এটা
চিন্তা করে চলতে হবে। তো এই জায়গাটা কিন্তু একটা প্রচ্ছন্ন আপনার গভর্নমেন্টকে ইঙ্গিত দিচ্ছে যে যদি পরবর্তী সংসদ কোনো কারণে গভর্নমেন্টকে টুটি চেপে ধরতে চায়, এই সরকারের এই সময়কার যে তাদের কার্যক্রমগুলোকে তারা ধরতে পারবে। তো এখন আমরা তো এই জায়গায় গণঅভ্যুত্থানের পরে তো এই ম্যান্ডেট আসলে গভর্নমেন্টের যেটা বলছেন যে আবারও আরেকটা পয়েন্ট যেটা বললেন যে সংস্কারের ম্যান্ডেট নিয়ে জনগণের কাছে যাব। সাপোজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা তো জনগণের কাছে যাওয়ার কোনো রাস্তা নাই, তারা সংস্কার চায়। তারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, গণঅভ্যুত্থানের মাধ্যমে যেই 5 থেকে 3 আগস্ট পুরো বাংলাদেশে কোনো সরকার ছিল না, এই সময়টার পরে যে একটা সরকার গঠন হয়েছে, এই সময়টাই দাবি করে যে এই রাষ্ট্রহীন অথবা নৈরাষ্ট্রিক সময়ের যেই আপনার প্রেক্ষাপট এটা দাবি করছে যে পরবর্তী যেই রাষ্ট্র হবে, এই রাষ্ট্র আসলে পুরনো কাঠামোয় চলবে না, নতুন করে পুনর্গঠন করতে হবে। পুনর্গঠনের জন্য তো সংস্কার ইজ দ্য পিলার। এইটার জন্য তারপরে ম্যান্ডেট নিয়ে যাবে। এটা কিন্তু সংস্কারকে এইভাবে যে আরেকজন নেতা বলছেন যে তোমাকে পাওয়ার জন্য হে সংস্কার, আর কত সংলাপ করতে হবে, আর কত চাচক্র করতে হবে, ব্যাপারটা আসলে দেখেন এটা আমাদের অস্তিত্বের সাথে যুক্ত আছে। যেটা আপনি জুলাই সনদের কথা বললেন, যেটা আপনি প্রেক্ষাপটটা বললেন যে বৈষম্য বিরুদ্ধে শহীদ দিবসে জুলাই সনদ ঘোষণা করা যাচ্ছে না। তো আমরা কিন্তু দেখেন যে আপনার লাস্ট যেই আন্দোলনটা হলো, যদি তার আগে দেখেন 31 ডিসেম্বর যখন সংস্কারের জুলাই ঘোষণাপত্রের জন্য সারা দেশ থেকে জনগণ একত্রিত হয়েছে, আপনারা দেখেছেন লক্ষাধিক মানুষ সংক্ষেপে একত্রিত হয়েছে, তখন কিন্তু সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলো যে তোমরা একা কেন দিবে, হ্যাঁ এখানে অন্যান্য দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এই জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে। তখন কিন্তু আপনার ডিসেম্বর থেকে আমরা এখন আছি জুন মাসে আছি, এর ভিতরে আপনার অনেক আলাপ আলোচনা হয়েছে, কিন্তু লাস্ট যখন 30 কার্যদিবস চাওয়া হয়েছে যে 30 কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে, সেটা কিন্তু পার হয়ে গিয়েছে আজকে 3য় কার্যদিবস। এখন তো আমরা বিট্রেড ফিল করছি যে গভর্নমেন্ট এই গণঅভ্যুত্থানকারী শক্তির সাথে বিট্রে করছে এবং গভর্নমেন্ট সামহাও এটার আবেদনটা কমিয়ে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যাতে এটা নিয়ে আসলে জনগণের কাছে আর না যাওয়া যায়। তো সেই প্রেক্ষাপটে আমরা আজকে যেটা বলেছি যে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে সাথে নিয়ে, ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা নিজেরাই যদি জুলাইয়ের মধ্যে গভর্নমেন্ট তার প্রতিশ্রুত জুলাই ঘোষণাপত্র না দেয়, তখন আমরা নিজেরাই ঘোষণাপত্র দিব, যেটা আমরা 31 ডিসেম্বর দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়েছিলাম। আমরা বরং যেই কাজটা আপনার আগে করার জন্য প্রস্তুত ছিলাম, আমরা গভর্নমেন্টের 6 মাস পরে গিয়ে আপনাদেরকে করতে হচ্ছে, কারণ আমরা তো তাদের উপর আস্থা রেখেছিলাম যে তারা সবাই মিলে তারা হয়তো অ্যামেন্ডমেন্ট নিয়ে আসবে, কিছু পরিবর্তন নিয়ে আসবে, কিছু বিষয় সংযোজন বিয়োজন করবেন, কিন্তু এটাকে একেবারে ধামাচাপা দিয়ে দিবেন, এটা তো আমরা চাই না। এই আশ্বাস তো দেওয়া হয়নি। জি, বুঝতে পেরেছি আলাদা। আমি শেষ করব, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি খুব সংক্ষেপে সায়ন্ত ভাইয়ের কাছে আসতে চাই একটু অন্য প্রসঙ্গে। কুমিল্লার মুরাদনগরের ঘটনাটির দিকে আমি দৃষ্টি দিতে চাই। যে ঘটনাটি ঘটেছে তারপর থেকে আমরা দেখছি যে সে আওয়ামী লীগের লোক ছিল, আবার কেউ বলছে সে বিএনপির লোক ছিল। এই একটি মানে দায় চাপানো, সে কোন দলের ছিল সেটি হচ্ছে বড় বিষয়, কিন্তু তার যে দলেরই হোক তার যে শাস্তি নিশ্চিত করতে হবে, বিচার নিশ্চিত করতে হবে, সেই জায়গায় আমরা দেখছি না, বরং একজন উপদেষ্টাকে জড়িয়ে কথাবার্তা হচ্ছে এবং উপদেষ্টা নিজেও বক্তব্য দিচ্ছেন। এই জায়গা থেকে আমরা আসলে কবে বের হব? সে আওয়ামী লীগও ছিল না, সে বিএনপিও ছিল না, সে এনসিপিও না, সে অন্য কোনো দলেরও ছিল না। সে একজন ধর্ষক ছিল, সে একজন অমানুষ ছিল, পশু ছিল, তার পশুত্বের চর্চা দেখিয়েছে। সেই পরিচয়টা আমরা এখানে আমাদের শুধু এটুকু বিবেচনায় নিতে হবে, তার শাস্তি হওয়ার ব্যাপারে কোনো দল বা কোনো গোষ্ঠী কোনো রকম তার পক্ষ অবলম্বন করে কিনা, তাকে প্রশ্রয় দেয় কিনা, সেটা হলে অবশ্যই সেই দলকে দায় নিতে হবে। সেটা যদি না হয়, একজন যে কোনো দলের যে কোনো কেউ এরকম অপকর্ম করলে সে আর দলের কেউ না, তার শাস্তি হতে হবে। এই হিসাবটা যদি আমরা মেনে চলি তাহলে এই কাদা ছোড়াছুড়ি বন্ধ হবে। না হলে অনেক জায়গায় দেখছি সে আওয়ামী লীগের সঙ্গে ছিল। উপদেষ্টা আবার বলছেন যে পতিত ফ্যাসিবাদের আশ্রয় প্রশ্রয় দাতারা এই ধর্ষণের জন্য দায়ী। একটা পশু, একটা অমানুষ, একটা ধর্ষক, সে ধর্ষণ করেছে, ধরা পড়েছে, তার বিচার হবে। সে কি ওই দল তাকে বলেছে ওইখানে ধর্ষণ কর, যদি আওয়ামী লীগের সঙ্গেও থাকে? এই কথা নিয়ে আপনি আওয়ামী লীগকে দোষারোপ করার তো সুযোগ নাই। কোনো রাজনৈতিক দলই নিশ্চয়ই এটা দায় নেবে না। নষ্ট, তার বিচার হতে হবে, রাষ্ট্র ব্যবস্থায় তার বিচারের ব্যবস্থা থাকতে হবে, এবং কোনো পক্ষ থেকে যদি প্রচ্ছন্নভাবেও তার প্রতি একটু সমর্থন ব্যক্ত করে তাহলে তাকে দায় নিতে হবে। জি, আলাউদ্দিন,
এক মিনিটে একেবারে শেষ করতে হবে আমাকে, এই প্রসঙ্গে আপনারা কি বলতে চান? না, এই ব্যাপারে আসলে ব্লেম গেম কেন? না, ব্লেম গেমটা আমাদের রাজনৈতিক অপসংস্কৃতির অংশ। এখানে অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে হবে। তবে একটা বিষয় দেখতে হবে যে অতীতে আমরা দেখেছি যাদের হাতে ক্ষমতা তারা ধরাকে সরা জ্ঞান করে এবং এই ধরনের প্রবণতা আমরা বিদ্যমান থাকে। এটা এনসিপির মধ্যে আছে না, বিএনপির মধ্যে আছে না, জামাতের মধ্যে আছে, এটা এখানে মুখ্য না। মুখ্যটা হলো এ ধরনের আপনার ক্ষমতা চর্চার যেই প্রভাব, এই প্রভাব থেকে আমরা বের হতে পারবো না যদি না আমরা এ ধরনের ঘটনাগুলোকে আপনার ন্যায় বিচারের আলোকে, রাষ্ট্রের যে আমরা আইনের অনুশাসন সেটা আলোকে আমরা শাস্তি না দিতে পারি। জি, আজকে আমাকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর 21-এর সঙ্গেই থাকুন।